রানা সালামকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। এবং আমাদের সাথে আরও আছেন ব্যারিস্টার ফুয়াদ, আপনিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ। প্রথমে একটু আনিস ভাই আপনার কাছে জানতে চাইব যে নির্বাচন আসছে বা এই সরকার ক্ষমতায় আছে ১.৫ বছরের মতো বেশি সময় হলো, আমরা যারা সাংবাদিকতা করছি বা মিডিয়া গত ১৫ বছরের সরকারের তুলনায় অনেকখানি স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায়? এবং এই সময়ে এসে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক কিছুই আসলে বলতে পারছি। আপনি নিজেও অনেক সমালোচনা করছেন যে এটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না। আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা? কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে। মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা, এটা দুইটাই সত্য। স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য, শেখ হাসিনার আমলে যে ধরনের একটা আতঙ্ক ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল, কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল। সে ভয় থেকে আমরা ওই পরিমাণে, যেই পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না। কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না, কথা বলেছি, কিন্তু এক ধরনের ভীতি কাজ করেছে। বর্তমান সময়ে যে ভীতিটা, সেটা কিন্তু এই এজেন্সিগুলোর ভীতি না কিংবা সরকারের তরফ থেকে ভীতি না। বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স। এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে, এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো, একে মারো, এই কেন কথা বলে। এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সময় চলতেছে। ডক্টর ইউনূসের আমলে ডক্টর ইউনূস কাউকে না, অনেকে হয়তো কথা বলতে পারছে না। পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি, কিন্তু উনি বাধা দিচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে। মানে যে আনিস আলমগীরকে টক শোতে নিও না, কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন, কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয়, তারা বললো যে অমুককে নিও না। তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না, আমি কেন ওকে। আর আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি, কিন্তু এখন বলবো না সেটা, কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না, এবং তারা অপারগতাও প্রকাশ করে যে এই কারণে আমরা পারছি না। এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস হয়তো বাধা দিচ্ছে না, কিন্তু ইউনূসের হয়ে অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে, বলছে যে অমুকে আনো কেন, তমুকে আনবে না। তো এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে, তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটা করতে থাকো। তো সেই ধরনের একটা বাধা তো আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল, আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম, একটা নির্দিষ্ট এজেন্সিকে ভয় পেতাম। এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর কে হামলা করবে কখন, তার কোনো ইয়ত্তা নেই। আনিস ভাই, আমি শুধু এই ব্যাপারটাকে, আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে একটা মব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া, সেটা থাকতেছে। এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই, কিন্তু আরো অনেকে হয়েছে? এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার, আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই, কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে, একটু ইসলামপন্থী কথা বলছে, বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে, এমনকি বামপন্থী হয়ে কথা বলছে, তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে? হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নাই, সেটা আমাকে নিয়ে হয়েছে। আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি, সেও পর্যন্ত বলেছে যে একে ধরো, একে মারো। আমি নাম বলবো না, এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায়। তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ, উনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে। ওখানে ছাত্রলীগ নামধারী লোকেরা গিয়েছে। সো এই খালেদ যেভাবে বলছেন আপনি যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স, সেটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না, কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি। তবে ডক্টর ইউনূসের আমলে যে মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা, এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে
ইতিহাস যদি লেখা হয় মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। কিন্তু আনিস ভাই, আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি। আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক, অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন। সেই দাবি থেকে আমি বলছি, আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই, এই কারণে যে আমার মনে আছে যে 2023-এর জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন। যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, শুধু আমাকে না কিন্তু আমার পুরো পরিবারকে, আমার মা আছেন ফেসবুকে, আমার মেয়ে আছেন ফেসবুকে, আমার স্ত্রী আছে, পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়াই যেতে পারে না। নিশ্চয়ই ছাড়াই যাবে, চেষ্টাটা জারি আছে। আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক তাদের চেষ্টাটা জারি আছে। কিন্তু আমি খালেদ আপনার এটাতে সিম্পাথাইজ, আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই, আমার ওই ঘটনাটা মনে নাই তাই বলছি। কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে, সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের মেম্বার এবং বাংলাদেশের একজন প্রথিতযশা বলবো আমি, তো এরকম একটা লোককে যখন এটা করেছে সেটা আমার মনে আছে। আপনাকে পার্সোনালি করেছে, আপনি আপনারটা মনে রেখেছেন। আমাকে পার্সোনালি যেটা করেছে বলছি না, ছাত্র ইউনিয়নের কতগুলো আমার জন্য করেছে। বিশেষ করে আমি যখন একবার একটা নিয়ে রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে, কারণ আমি এটা আমার মত রেখেছি। এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে, কিন্তু হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এটা অনেকের পছন্দ হয়নি, তারা তখন আপত্তি করেছে। তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওইরকম মববাজি ছিল না। তখন আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে, আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল, আপনি বলতে পারতেন, আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে। তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা সম্পর্ক ছিল আমাদের সাথে। এখন কাকে বলবো, কার বিরুদ্ধে কাকে বলবো, এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই। আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে। এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের ধরেন আপনার কোনো সমালোচনা করলে আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফ্যাসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে, আপনার কি মনে হয়? যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো।
মাহমুদুর রহমান ভাই আমার না দেশের সম্পাদক কিন্তু ছিলেন, কিন্তু ওনাকে হেনস্থা করেছে না? কিন্তু বেরসে ফুয়াদ, আমার দেশের সব বেরসে ফুয়াদ, সাংবাদিক, আনিস ভাই, নয়াদিগন্তের বেরসে ফুয়াদ, সাংবাদিক। বেরসে ফুয়াদ, আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি, কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটা তো একটা কন্টিনিউশন লাগে। একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে। অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত না, করেছে, আমি যারা সেই আওয়ামী লীগের প্রশ্নটা রাজনীতি আমি করে আমি নাই, আমি আমি তারা আমি কি সেই করতে প্রশ্নটা পারতো? করেছি, আমি ইভেন সেই খালিদ প্রশ্নটা ভাই করেছি। চিন্তা করেন, আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন, আপনি কি এই লেভেলের অ্যাকাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন? এটা কি আপনার দিগন্ত টিভির সাংবাদিকরা এই লেভেলের সাংবাদিকতা করতে আমার পারতো? কাছে মনে হয় যে বেশে ফুয়াদ, এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করবো, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোনো টেলিভিশন ছিল না, আমি যে সময় সাংবাদিকতা করেছি 12 থেকে 19, যাদের সাথে শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। মানে এটা আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম আপনি আমার একই কথা বলতেন, আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম একই কথা বলতেন, যমুনায় কাজ করতাম আপনি আমার একই কথা বলতে পারতেন। যারা যমুনা, বসুন্ধরা, আজাদ ভাই টিভিতে কাজ করেছে, একটু পার্থক্য আছে খালিদ ভাই, একটু পার্থক্যের জায়গা হচ্ছে আপনার স্বাধীনতাটা আপনি মেনটেন করছেন, সেটা আপনি এটাও জানতেন, এটা আমার অর্জন। যে কিন্তু এইটাতে যখন আপনি বলেন যে এটা সালমান এফ রহমানের টিভিতে কাজ করছি বলে, আমি এটা মানতে রাজি না। আমার চেয়ে বেশি সম্পর্ক দুইটাই আছে এখানে, দুইটা উপকরণই আছে। একটা হচ্ছে যমুনা টিভি, বসুন্ধরা টিভি সম্পর্ক, আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে কোনো অংশ কম ছিল না। এসালামের টিভি ছিল না, তারপর ধরেন এসালামের টিভি ছিল না, ক্ষমতার পার্থক্য, এসালামের টিভি ছিল না, ক্ষমতার পার্থক্য তো আছে ছিল, কিন্তু আপনার ধরেন এসালামের সাথে তো আপনি সালমান এফ রহমানের তুলনা করতে পারবেন না ক্ষমতার জায়গা থেকে। একটা পর্যায়ে এসালাম ওয়াজ মোর ক্লোজ টু শেখ হাসিনা, এটার প্রমাণ আমরা নানাভাবে আরো সামনে দেখব, হতে পারে আরো সামনে দেখব। এটা দুটো উপকরণই আছে, আরো সামনে মানে যারা ধরেন স্বাধীন থাকতে চেয়েছে, আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড, সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল। অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে, সে স্বাধীনও থাকতে চায় না, শুধু চাকরি করেছে। সাংবাদিকতা তো চাকরি না, ইটস বিয়ন্ড এই প্রফেশন, এটা বিয়ন্ড অ্যান এমপ্লয়মেন্ট। সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন, আপনি বাংলাদেশে ঘুরে গেছেন। আরো 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 অনেকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালোভাবে করছে। কিন্তু বেশে ফুয়াদ, আমি আজকের প্রশ্নে আসি। বেশে ফুয়াদ, ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের জন্য তুলে রাখি, আনিস ভাইয়ের কাছে শুনে এটা আপনার কাছে শুনবো। কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই। এবি পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো, বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা যদি ভেবে থাকে? আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি, বেরেশা ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত 109টা আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচারণা করছে। 25-30টা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচারণা করছে, এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ। আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে, আমাদের লোকবলে ঘাটতি আছে, সাংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে, কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত 5-6 বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় 3 দশকের উপর থেকে বিকল্প ধারার রাজনীতি, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কার, নতুন ধারার রাজনীতি, এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ।
ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন অথবা তাকে বহিষ্কার করা হলো, উনি গণফোরাম করলেন, তখনও কিন্তু এই কথাটা উনি বলেছেন। বি চৌধুরী যখন অথবা অলি আহমেদের মতো লোক যখন বিএনপি থেকে বের হয়ে আসছেন, তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে। এখন আমরা এবং 111-এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড, সংস্কার, বিকল্প, এই সেই, -2, 3, 4, আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। শুরুতেই দল করি নাই, আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম 2019-এ। আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা, যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব, এই যে এই বড় দুইটা দলের বলয় থেকে বের হয়ে এসে করবো, আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর 19 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত, আপনার একটা বছর আমরা প্রায় 1100 থেকে 1200 মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন, যেখানে এই এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে, যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে। আম আদমি পার্টি তুরস্কে, আপনার আক পার্টি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, তিউনিসিয়াতে, মরক্কোতে, এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন, যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি। প্রথম আকাঙ্ক্ষা যেটা আমরা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, সেটা হচ্ছে যে দেশের মানুষ ধর্ম এবং মুক্তিযুদ্ধ দুটোকেই প্রচন্ড সম্মান করে, মর্যাদার চোখে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতিদিন লেবু কচলানো, ব্যবসা করা, এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, বাড়াবাড়ি করা, এটাকে তারা পছন্দ করে না, কিন্তু দুইটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। দ্বিতীয়ত হচ্ছে, দেখলাম যে অতীতের ব্যাপারে তাদের একটা শ্রদ্ধার জায়গা আছে, রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ব্যাপারে তাদের সম্মান আছে, কিন্তু প্রতিনিয়ত অতীতকে টেনে নিয়ে আসা, রাজনৈতিক নেতাদেরকে মাজারে, তার কবরগুলোকে মাজারে পরিণত করা, মন্দিরে পরিণত করা, দরগায় পরিণত করা, এই দরগা বিক্রির যে রাজনীতি, এটা আসলে মানুষজন পছন্দ করে না, দেখতে চায় না এটা। তৃতীয়ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অনুসিদ্ধান্ত যেটা আসছে, মানুষ চায় প্রতিনিয়ত তাদের জীবনের সমস্যাগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি, রাজনৈতিক দলগুলো যেন তর্ক বিতর্ক আমরা আলাপের মধ্য একটু দিয়ে একটু এগুলোকে অ্যাড্রেস করে। একটু যদি সংক্ষিপ্ত করেন বেচা ফুয়াদ এই পর্যায়ে। তো সেই জায়গাতে বটম লাইন হচ্ছে, এবি পার্টির রাজনীতিটার মেসেজ হচ্ছে ওইটাই, যেটাকে আমরা আমাদের টোকেন ওয়ার্ড বলি, যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই, আমরা পলিসি বেস পলিটিক্স করতে চাই, অতীতমুখিতা, অতীতের বাড়াবাড়ি চর্চা, অতীতের কে নিয়ে খুব বেশি মানে পূজার জায়গাটা না বানায় আমরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে ক্রাক্স, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এটা করতে চাই। এবং সেখানে আমাদের গবেষণাতে আমরা 21টা ইস্যু আইডেন্টিফাই করেছি, যেটা দেশের মানুষ চায় আমরা অ্যাড্রেস করি। 21টা টপিক, এবং 21টা টপিক নিয়ে আমরা পলিসি পেপারও তৈরি করেছি। আমরা